মুখ্যমন্ত্রী, দেখুন বর্তমান মুখ্যমন্ত্রীর কারিশমা, পুলিশকে কিভাবে দাবাং মোডে কাজ করাতে হয়। দেখুন আগামী 5 বছর দেখতে থাকুন, আপনার জমানায় পুলিশের কনফিডেন্স লেভেল প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। বাংলায় পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় যে কতটা রাফ এন্ড টাফ হতে পারে, বর্তমান মুখ্যমন্ত্রী ফ্রি হ্যান্ড দেওয়ার পরেই তা জলের মতো পরিষ্কার। আর তাই পুলিশকে দেখে বাংলার মানুষের ভয় আউট, ভরসা ইন। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর কারিশমা এবং পুলিশকে কিভাবে দাবাং মোডে কাজ করাতে হয়। আগামী 5 বছর দেখতে থাকুন, আপনার জমানায় পুলিশের কনফিডেন্স লেভেল তলানিতে গিয়ে ঠেকেছিল। বাংলার পুলিশ আইন শৃঙ্খলায় যে ঠিক কতটা রাফ এন্ড টাফ হতে পারে, বর্তমান মুখ্যমন্ত্রী তা ফ্রি হ্যান্ড দেওয়ার পরই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর তাই পুলিশকে দেখে বাংলার মানুষের ভয় আউট, ভরসা ইন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্বে অর্থাৎ 15 বছরে দলদাসে পরিণত হয়েছিল প্রশাসন, পুলিশ। সেই প্রশাসনকে একেবারে পকেটে রেখে একের পর এক আইন বহির্ভূত কাজকর্ম হয়েছে, দুর্নীতিতে ঢাকা পড়েছে গোটা রাজ্য। রাজ্যের স্তরে স্তরে জমা বেঁধেছে বেনিয়ম, বেআইনি কাজ এবং দুর্নীতি। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনি দেখুন যে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর ঠিক কতটা রাফ এন্ড টাফ হতে পারে বেঙ্গল পুলিশ, তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল সাহেব, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। একটা বিষয় বলবো, তা হচ্ছে ইতিমধ্যেই আমরা বেশ কিছুদিন ধরে পুলিশের ভূমিকা দেখছি এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। যেখানে দুর্নীতি সেখানে জিরো টলারেন্স দেখাবে, রাজ্য তা পরিষ্কার হয়ে গিয়েছে। এবং সেখানে পুলিশের ভূমিকাও আমরা দেখেছি যে তারা কতটা রাফ এন্ড টাফ হতে পারে এই সমস্ত বিষয়। কিন্তু গত 15 বছর সেখানে একেবারে দলদাস হয়ে থাকার তকমা জুটেছিল পুলিশের কপালে। দেখুন, পুলিশের আইন ক্ষমতা দিয়েছে পুলিশকে, এবং পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করলেও তাদের যাকে বলে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ কোন অপরাধ কিভাবে তদন্ত করবে, কোন প্রমাণ জোগাড় করবে, কাকে গ্রেপ্তার করতে হবে কিনা, এসব সিদ্ধান্ত পুলিশ অফিসারদের নেওয়ার কথা। এবং যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পুলিশকে বরাবরই দেওয়া আছে। যেহেতু এর আগে যে শাসক দল ক্ষমতায় ছিলেন তার সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে বড়, মাঝারি, ছোট সব নেতারা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে অপরাধীরা তাদের আশ্রয় ছিল এবং অপরাধীদের কাছে অস্ত্র ছিল। আপনারা দেখেননি বগটুয়ে গিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কি বলেছিলেন, যে যত উনার ভাষায় যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে, যারা করবে তারা পুলিশে থাকবে, আর যারা করবে না, ফুর্তি করবে, তাদের পুলিশে থাকার দরকার নেই। একজন পুলিশের চাকরি গিয়েছে, কিন্তু অস্ত্র যে কত ছিল আপনারা তো সন্দেশখালীতে দেখছেন, আপনারা তো দেখছেন পাটখাতেও অস্ত্র পাওয়া যাচ্ছে, পুকুরেও অস্ত্র পাওয়া যাচ্ছে, বাড়িতেও অস্ত্র পাওয়া যাচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে, গুলি পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে। মানে শাসক দলের নেতা নেত্রীরা অস্ত্র রেখেছিলেন এবং যাদের কাছে অস্ত্র ছিল তাদেরকে আশ্রয় দিতেন। সেই জন্য পুলিশ কাজ করতে পারেনি, পুলিশ মন্ত্রী কাজ করতে দেননি বলে। এখন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা চাইবো যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলুন নজরুলবাবু, আপনি আপনার দীর্ঘ জীবন আপনি কাটিয়েছেন এই প্রফেশনে, আপনি নিজে একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনি নিজে পুলিশে ছিলেন, প্রশাসনের মধ্যে আপনি ছিলেন। সেক্ষেত্রে আজকে পুলিশের যে ভূমিকা, সত্যি যে ভূমিকায় রাজ্য দেখতে চায় পুলিশকে, সেই ভূমিকায় আজকে দেখা যাচ্ছে পুলিশকে, সেই জায়গা থেকে এটা দেখার পর আপনার কি ফিল হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, পুলিশ অফিসারদের মেরুদণ্ড যদি সোজা থাকে, তারা যদি সৎ হন, একটা নির্দিষ্ট পোস্টিং এ থাকতেই হবে এরকম তাদের মনোভাব না থাকে, তাহলে সবসময় তারা কাজ করতে পারে। আমি তো সব পার্টির অধীনে কাজ করেছি, কেউ বলতে পারবে যে আমি নিরপেক্ষভাবে কাজ করিনি, বা যাকে ধরার কথা ছিল তাকে ধরিনি, যাকে ধরার কথা ছিল না তাকে ধরেছি। কিন্তু আমাদের সিনিয়র অফিসাররা, বিশেষ করে IAS, IPS অফিসাররা, তারা
বেআইনি সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাদের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছিলেন। ফলে শাসক দলের নেতাদের সন্তুষ্ট করার জন্য তারা কাজ করতেন। একেবারে এর ফলে পুলিশের এই হাল হয়েছিল। আশা করি পুলিশ এই অবস্থাটা কাটিয়ে উঠবে। অর্থাৎ মেরুদণ্ড সোজা রাখতে চাইলে রাখাই যায়। নজরুল সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আবারও খবরের শিরোনামে সন্দেশখালী, এবং এবার সন্দেশখালীতে শাহজাহানের সাম্রাজ্যে পুকুর থেকে উদ্ধার অস্ত্র। শাহজাহানের দুই ঘনিষ্ঠের বাড়ি লাগোয়া পুকুরে মিলল অস্ত্র। রবিন দাস এবং গোপাল দাসের বাড়িতে এসটিএফ এর হানা। রবিন এবং গোপাল দুজনেই শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং এসটিএফ এর তল্লাশিতে পুকুর থেকে মিলল বিপুল পরিমাণে অস্ত্র। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি আমার সহকর্মী নিউজরুম থেকে রয়েছেন মণিময় পাল। মণিময়, এবার শাহজাহান বেতাজ বাদশাহ যাকে বলা হতো সন্দেশখালীর শাহজাহান, তিনি সন্দেশখালীতে না থেকেও বারবার এই সন্দেশখালী শিরোনামে উঠে আসছে। ছত্রে ছত্রে সেখানে এতটাই দুর্নীতি, এবার পুকুরের ভেতরে অস্ত্রের ভান্ডার। তৃণমূল জমানায় কি কি হয়েছে যেটা তুমি দেখছো, এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা ছবি আমরা দেখলাম, এটা আবার নতুনত্ব। কারণ পুকুরের ভেতরে যে অস্ত্র থাকতে পারে সেটা আবার নতুনত্ব। পশ্চিমবাংলায় একাধিক নতুন নতুন ছবি, যে ছবিগুলো দেখতে দেখতে মানুষজন মিম বানানো শুরু করে দিয়েছেন। তুমি সোশ্যাল মিডিয়াগুলোতে ঘাটবে, এই মুহূর্তে মিম বানানো হচ্ছে। তৃণমূল জমানায় এই সমস্ত শাহজাহানদের দাপট কোন জায়গায় গিয়েছিল তা ছত্রে ছত্রে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কারণ শাহজাহান যখন তাকে পুলিশ বা থানায় তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তার সেই হাঁটা স্টাইল, এটা কিন্তু আমাদের চোখের সামনে এখনো ভাসে। পুলিশ পেছনে, শাহজাহান এগিয়ে এগিয়ে হাঁটছে। এটা ছিল শাহজাহানের চমক। বেতাজ বাদশাহ, তুমি যেমনটা বলছিলে সঞ্চারী, এই বেতাজ বাদশার সঙ্গে জড়িয়ে যারা সাগরেদ, এই শাহজাহানদের যারা সাগরেদ, তার মধ্যে দুটো সাগরেদ রবিন আর গোপাল। এই রবিন আর গোপাল, এই দুই সাগরেদের যে পুকুর, সেই পুকুর থেকে আমরা দেখলাম আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। একাধিক এসটিএফ এর এই অভিযানে কত বড় অভূতপূর্ব সাফল্য সেটা আমরা দেখলাম। যে সাফল্যের কথা আমরা ভেবেছিলাম বলতে পারবো, একটা সময় তৃণমূলের রাজত্বকালে যখন বারবার বিরোধীরা অভিযোগ করতেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে, কারণ তাদের একাধিক কার্যকর্তাদের উপর হামলা, একাধিক কার্যকর্তাদেরকে খুন করা, এই ধরনের নানানবিধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অভিযোগ তারা করেছিলেন। সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই আমরা দেখেছিলাম সেই সময় সন্দেশখালীর কি অবস্থা, সেই পিঠে বানানো, সেই কথাগুলো আমাদের মনে পড়ে যায়। আজ যখন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিলেন, আর তারপরেই যখন তার একটাই বক্তব্য প্রথমে ছিল যে পুলিশকে দেওয়া হলো ফ্রি হ্যান্ড, আর সেই পুলিশই এখন কাজ করছে। তুমি ভেবে নাও, আমরা যদি কিছুক্ষণ আগে যেমনটা পোস্ট তুমি দেখাচ্ছিলে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর এই পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ আমি ডেফিনেটলি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী তিনি তার এই পোস্টে, মুখ্যমন্ত্রী তার পোস্টে প্রথম অংশটা যা লিখেছেন, তুমি যদি তার ঠিক নিচের অংশে চলে আসো, তিনি পূর্বতন সরকারের আমল বা শাসনকাল, সেই শাসনকালে কি কি করা হয়েছিল সেটাও তিনি তুলে ধরেছেন। এটাই হয়তো তাৎপর্য রাখে, ঠিক এই জায়গাতেই তাৎপর্য, যে পূর্বতন সরকার এই সমস্ত বেতাজ বাদশা তৈরি করেছিল। এই সমস্ত বেতাজ বাদশারা তারা মানুষদেরকে শাসাতেন, ভয় দেখাতেন, স্বৈরাচারী একটা সরকার সেই সরকার চলেছিল, সেটা লিখেছেন মুখ্যমন্ত্রী। এবং এই সরকার কি করেছেন, মানুষদেরকে ভয় দেখিয়ে তাদেরকে লুট করেছে, তাদের রাজত্ব চালিয়েছে। কিন্তু এবার আর তা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো কান খুলে শুনুন, এই তো সেই ছবি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি আপনার সময়ে। এই ছিল সেই পুলিশ, যে পুলিশকে আপনারা কোনোদিন কোনোভাবে কাজ করিয়ে রাখতে পারেননি, কারণ সেই পুলিশকে ভয় পেতে হয়েছে। সেই পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে, সেই পুলিশের গায়ে হাত উঠেছে, সেই পুলিশ ভয় পেয়েছেন। আমরা পুরনো সময় তো দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক দেখেছি আমরা, একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন শুনেছি আমরা, পুলিশকে তুই তুমি করা এগুলো দেখেছি আমরা। একজন মুখ্যমন্ত্রী তার কি দায়িত্ব, সেই দায়িত্ব কিভাবে পালন করেছেন আমরা দেখেছি। আজকে নতুনভাবে হয়তো বলার কিছু নেই। সেই পুলিশই, যে পুলিশ একটা সময় বারবার শুধু ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম করতেন,
মানে তাদেরকে এইভাবে ধমক চমক দেওয়া হতো। একদমই, আর এই ধমক একেবারেই চমকের- তাই মণিময়, অর্থাৎ একেবারে পুলিশের ওপর যে কারণেই দলদাস এই ট্যাগও পড়ে গিয়েছিল, এবং আপাতত এই মুহূর্তে বলা যায় নতুন সরকার আসার পর থেকে অন্তত সেই দুর্নাম ঘুচেছে পুলিশের। মণিময়, আমি তোমাকে জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। মণিময়, একেবারে অমিতাভদা স্বাগত জানাই আপনাকে। আমি আর সঞ্চারী এই মুহূর্তে রয়েছে, আমি নিউজ রুমে রয়েছি। সঞ্চারী যেমনটা জানাচ্ছিল এবং সেই প্রসঙ্গ ধরেই আমি আপনার কাছে আসি অমিতাভদা, আর কি দেখবো আমরা পশ্চিম বাংলায়? পুকুরের ভেতরে অস্ত্র, ভাবুন একবার কোথায় গিয়েছে পশ্চিম বাংলা। না, এটিই তো হয়েছিল, মানে বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ অপরাধীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, অপরাধীদের নিশ্চিত ঠিকানায় পরিণত হয়েছিল। কারণ এই সময়টাতে পুলিশকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, পুলিশ দলদাসে পরিণত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা অর্গানাইজ করা থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বখরার বাঁটোয়ারা কিভাবে হবে সেই বিষয়ে মধ্যস্থতা করা, এই ছিল তাদের কাজ। রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলতো সিভিক ভলান্টিয়াররা, এবং এই সিভিক ভলান্টিয়ারদের দিয়েই নানা রকম পাচার কাজ থেকে শুরু করে ওই আনিস খান খুন ইত্যাদি ব্যাপারগুলো করানো হতো। ফলে পশ্চিমবঙ্গের পুলিশ তার যে সাংবিধানিক একটা ভূমিকা থাকতে পারে, তার যে শান্তি রক্ষার্থে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবার কথা, সেই সমস্ত কিছু তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এটা সূত্রপাত একেবারে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব পেলেন তার পরের ঘটনা থেকেই শুরু করতে পারি আমরা। চারু মার্কেট থানা থেকে অপরাধীদের মানে ছাড়িয়ে নিয়ে আসা, একজন মুখ্যমন্ত্রী সরাসরি রাতের বেলায় গিয়ে চারু মার্কেট থেকে লকআপ থেকে বার করে নিয়ে আসছেন অপরাধীদের, এই অভূতপূর্ব দৃশ্য আমরা দেখেছি। সেখানে রেখেছি বইমেলার উদ্বোধনী পর্ব সেরে তিনি যখন গেটের কাছে পৌঁছচ্ছেন তখনও গাড়ি এসে পৌঁছয়নি বলে পুলিশ কর্তাদের ধমকাচ্ছেন, আপনাদের চাপকে সিধে করে দিতে হয়। বিভিন্ন প্রশাসনিক সভায় পুলিশের কর্তাদের দিয়ে তিনি খাবার জল বইয়েছেন, চেয়ার পরিষ্কার করিয়েছেন এবং পুলিশ কর্তাদের জনসমক্ষে হেনস্থা করেছেন। তারপর বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে পুলিশ তার মানে সত্যিকারে সততার সঙ্গে ভাবতে অবাক লাগে যে এদের মাথা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লা মাছ চুরি করে জীবন কাটিয়েছেন, আর শেখ শাহজাহান তার ওখানে দাঁড়িয়ে পুকুর থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে। আবার বাইরে এই অপরাধীদের তৈরি করা এই যে একটা মানে কি বলবো সাম্রাজ্য, একটা এই যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটার চারপাশে মানে ঘিরে অপরাধীদের এই যে একটা বেল্ট তৈরি করে রেখেছিলেন তিনি যেমন বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এই গুন্ডাদের চেহারাগুলোই আজকে প্রকাশ্যে চলে আসছে। এবং সেই গুন্ডারা যেমন তেমন গুন্ডা নয়, তারা মানে এই সশস্ত্র গুলি বোমা শুদ্ধ যেমন গুন্ডা, এবং এদের হাতে জমি দখল করবার, এদের হাতে কাটমারির টাকা তুলবার, এদের হাতে বাড়িঘর দখল করে নেওয়ার, বয়স্ক বিপন্ন মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবার, সমস্ত ধরনের অনৈতিক কাজের সঙ্গে এই অপরাধী এবং পুলিশের একটি মিলিজুলি চক্র সবসময় তৎপর থেকেছে, কাজ করেছে পশ্চিমবঙ্গের এখানে। আমরা দেখেছি যারা সংবিধান সম্মতভাবে, নীতিসঙ্গতভাবে, আইনসঙ্গতভাবে কাজ করতে গেছেন তাদেরকে তদানীন্তন মুখ্যমন্ত্রী কি পুরস্কার দিয়েছেন? দময়ন্তী সেনকে সরিয়ে দিয়েছেন তার উপযুক্ত জায়গা থেকে। আমরা কালিয়াপ্পান জয়রামনের কথা জানি, উত্তরবঙ্গে যিনি এসজেডি এর দুর্নীতির কিংপিন কিরণ কুমার গোদালাকে অ্যারেস্ট করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছেন। এবং যেখানে তৎপরতা দেখিয়েছেন, সঠিকভাবে তৎপরতা দেখিয়েছেন, তাদেরকেই তিনি হয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন, নইলে মার্ডার করিয়ে দিয়েছেন। আপনাদের মনে থাকবার কথা, আমাদের সকলের মনে থাকবে, মেটিয়া বুরুজ কলেজের ওখানে একজন কর্তব্যরত আইসির ওপরে হামলা হলো এবং গুলি করে তাকে মেরে ফেলা হলো। সমগ্র পশ্চিমবঙ্গ হয়ে উঠেছিল অপরাধীদের মুক্তাঞ্চল। সেটা বন্দর এলাকা থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গের প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় অপরাধীদেরকে মানে পুষে তারা বুথ দখল, ছাপ্পা, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় টিকে থেকেছে। এছাড়া এই অপরাধীদের পুষে রাখার আর দ্বিতীয় কোনো কারণ নেই। এই অপরাধীরা ছিল তৃণমূলের অর্থ, টাকা এবং তৃণমূলের এই ক্ষমতা এই ধরে রাখার আধার। মনিময়, ভেবে দেখো, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধনী দল, 500 কোটি টাকারও অধিক তার দলীয় তহবিল। প্রশ্ন হচ্ছে, ধরা যাক বিজেপির কথাই যদি আমরা বলি, বিজেপি একটি জাতীয় সরকার গড়েছে এবং তার যে শিল্পনীতি, তার যে বাণিজ্য নীতি, তার অনুষঙ্গে যাচ্ছে বলে বা খানিকটা স্বার্থে মিলে যাচ্ছে বলে শিল্পপতিরা তাদেরকে কর্পোরেট চাঁদা দিচ্ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে শিল্পায়নের কোনো চিহ্ন মাত্র, নামগন্ধ মাত্র তৈরি না করে, কোন রকম ভাবে বাণিজ্যের প্রসার না ঘটিয়ে এত বিপুল কর্পোরেট চাঁদা কি করে জোগাড় করলো এবং কিভাবে পেল?
আসলে এটা হচ্ছে এই যে অপরাধীদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে আসা টাকা, সেই টাকাই ইলেকটোরাল বন্ড কিনে তৃণমূলের এই ওপর তলার লোকজন সেইটাকে তৃণমূলের পার্টি ফান্ডে একটা অংশ পাঠিয়েছেন, ওই 25-75 ভাগাভাগি করেছেন। এবং সেই 25-এর পরিমাণ যদি আজকে দলের 500 কোটি টাকা হয়, যে জন্য তৃণমূল কংগ্রেস দলটা উঠছে না, কারণ তহবিলটা তো রয়ে গেছে। ওই তহবিলটা কোথায় যাবে? আসল মধুটা তো রয়ে গেছে, সেই জন্য দলটা মরে গেছে, মানে তার ব্রেন ডেথ হয়ে গেছে, কিন্তু হার্টবিটটা চলছে এখনো ওই 500 কোটির জোরে। এই 500 কোটি যদি একবার কেন্দ্রীয় সরকার বা ইডি, সিবিআই এরা তদন্ত করে একবার এর রহস্য উদ্ধার করে যে কোথা থেকে এসেছিল এই টাকাটা, তাহলেই কিন্তু এই দলটার হৃদস্পন্দনটুকুও বন্ধ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই টাকার ব্যাপক অংশ এইভাবে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তুলে নিয়ে আসা টাকা, যেগুলো এইভাবে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূলের তহবিলে পাঠানো হয়েছে। একেবারে অমিতাভ দা, আমি একটু সাথে থাকার জন্য অনুরোধ জানাবো, কারণ এলাম আবারও বিরতির পর আলোচনায় ফিরবো। সঙ্গে অমিতাভ দা রয়েছেন, সঙ্গে মণিময় রয়েছে, কিন্তু তার আগে শোনায় যে সন্দেশখালীতে এই যে শাহজাহানের সাম্রাজ্যে পুকুর থেকে অস্ত্রের ভান্ডার উদ্ধার হয়েছে, তা নিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্র তিনি কি বক্তব্য রাখছেন, কি বলছেন তিনি, শোনাই একবার। সন্দেশখালী শুধু শেখ শাহজাহান দাপট ছিল এটা বললে ভুল হবে। শুধু আমরা সন্দেশখালীর বিষয়গুলো জানতাম বলে আমরা সন্দেশখালীর থেকেই শুধু আওয়াজ তুলি। বর্তমান আমি যে বিধানসভার বিধায়িকা হিসেবে আমি যে নির্বাচিত হয়েছি, হিঙ্গলগঞ্জ 126 নম্বর বিধানসভা, সেখানে কিন্তু ওই আন্দোলনের সময় শেখ শাহজাহান এসে কিন্তু আশ্রয় নিয়েছিল। ওই বিধানসভারই কিছু নেতারা, তৃণমূলের নেতারাই কিন্তু আশ্রয় দিয়েছিল যে শেখ শাহজাহানকে বাংলাদেশে বের করে দেওয়ার, কিন্তু পারেনি। সেটা আমাদের কপাল ভালো আর ওনার কপাল খারাপ। আমরা একটা অপরাধীকে আমরা লড়াই করে যে ওনাকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছি এবং ওনার যোগ্য শাস্তিটুকু ওনার হয়েছে এবং আগামী দিনে ওনার ফাঁসি হবে, এইটুকু আমরা আশাবাদী। ওনার যে কালো চক্র, যেটা উনি বেআইনি অস্ত্র নিয়ে এসে এখানে লুকিয়ে রাখতো, সেগুলো একের পর এক ধরা পড়ছে। আপনারা এর আগেও দেখেছেন যে কত কালো টাকা ধরা পড়েছে। অস্ত্র আরও শুধু পুকুরের মধ্যে নয়, আরও দেখুন কত ঘরে আছে, শুধু মণিপুর কোড়াগাড়ি নয়, সন্দেশখালী এরকম কলোনি অনেক, এরকম শেখ শাহজাহানের এরকম কলোনি আছে, মণিপুর কলোনি। যদি পুলিশ প্রশাসন যদি তৎপরতার সাথে যদি সার্চিং করে, তো এইরকম অগ্নিঅস্ত্র এবং কালো টাকা আরও বেরোবে। অমিতাভ দার কাছে একটা প্রশ্ন থাকবে আমার, মানে আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ দা, ইতিমধ্যে 15, মানে ভাবতে অবাক লাগে যে 15টা বছর ধরে একটা সরকার শুধুমাত্র অনিয়ম, দুর্নীতি, বেনিয়ম, যে কোনো ধরনের জবরদখল আর বেআইনি কার্যকলাপের ওপর ভরসা করে চলে গেছে 15টা বছর ধরে। হ্যাঁ গো, আসলেই সঞ্চারী, জানো তো, সুশাসন দেওয়া, মানুষকে ভালো শাসন দেওয়া, মানুষকে নিরাপদ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রীয় জীবন দেওয়া, এটা না একটা বিশেষ মেধার দাবি করে। তার জন্য সংবিধান বুঝতে হয়, তার জন্য আইন কানুন বুঝতে হয়, কর্তব্যের সীমা বুঝতে হয়। শুধু ক্ষমতাটাকে দেখলে চলে না, শুধু অর্থ টাকা পয়সাটাকে দেখলে চলে না, তার সঙ্গে জড়িত দায়িত্বগুলো বুঝতে হয়, তার সঙ্গে জড়িত জনস্বার্থের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রশ্নে সংবেদনশীল হতে হয়। আমরা এমন একটা সরকার পেয়েছিলাম 15 বছর ধরে, যারা ক্ষমতা পেয়েছেন এবং ক্ষমতাকে অ্যাবসলিউট ক্ষমতা বলে ভেবে নিয়েছেন, কোনো তার সঙ্গে জড়িত কোনো দায় দায়িত্ব নিতে রাজি হননি, সংবিধানকে হেলায় তুচ্ছ করেছেন, বিভিন্ন প্রশাসনিক পদের অবলম্বন ঘটিয়েছেন, যে কোনো গুরুত্বপূর্ণ পদগুলোকে এত বিকৃত করেছেন, মানে সরাসরি তাদের পোষা গুন্ডা বাহিনী দুর্বৃত্তদের লেলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ভিসিদের হেনস্থা করতে। একসময় ওদেরই হয়ে যারা বক্তব্য রাখতেন, এই সুগত টার্জিত, এদের কি অবস্থা হয়েছিল মনে পড়ছে? সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে প্রায় তাকে তাড়িয়ে দেওয়া পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সবটা মিলিয়ে কিন্তু মানে সমস্ত স্তরে তারা দায়িত্ব নেননি, কেবল ক্ষমতাকে ভোগ করেছেন। তারা জনকল্যাণ করেননি, কেবলমাত্র আর্থিক সুবিধাগুলোকে নিজেদের কুক্ষিগত করেছেন। ফলে সুশাসন দিতে গেলে মেধা লাগে। আমরা এক ধরনের মেধাহীন, সদিচ্ছাহীন, মানে কেবলমাত্র নিজের স্বার্থে সীমিত একদল শাসককে পেয়েছিলাম। এবং তার জন্যই পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান চর্চা, আইনের সুশাসন, জনজীবনের মান, নারীদের নিরাপত্তা, প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, পঞ্চায়েতের ক্ষমতা, সমস্ত কিছু সমস্তটা ঘেঁটে একেবারে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা বলবো যে আপনি শিখুন দয়া করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা দেখাচ্ছেন এই তো একই, পুলিশ তো একই রয়েছেন, পুলিশ তো আর বদলে যাননি। ঠিক, পুলিশের জায়গায় কাজ করছেন, শুধু পার্থক্য কোন জায়গায় অমিতাভ দা?
ফ্রি হ্যান্ড পুলিশকে দিয়ে দিলে পুলিশ যে কাজ একেবারে, করে দেখাতে একেবারে। পারে আজকে সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। মনিময়, পুলিশ অনুতাপ পারে না, কথা। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, জানো। একদম। একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। এইটা এমনি এমনি কলকাতা পুলিশ অর্জন করেনি, বা পশ্চিমবঙ্গের পুলিশের তৎপরতা বা সক্রিয়তা কতটা হতে পারে সে ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, পুলিশকে যদি তুমি ঠুটো জগন্নাথ করে দাও, মানুষের চোখ থেকে যদি পুলিশ সম্পর্কে ভয়, পুলিশ সম্পর্কে সম্ভ্রমটা চলে যায়, যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছে, গোল মানে একটা দল পাকিয়ে নিল, গন্ডগোল পাকিয়ে দিল, তারপর ওই বিশৃঙ্খলাটাকে নিয়মে পরিণত করে দিল। একটা মানে কিছু টোটোওয়ালা একটা জায়গায় দল জড়ো হয়ে একটা সিন্ডিকেট বানিয়ে নিয়ে ব্যাস, তারপর তারা আর কোনো আইন মানবে না। কিছু গুন্ডা এক জায়গায় জড়ো হয়ে পুলিশকে তোয়াক্কা করবে না, আইনকে তোয়াক্কা করবে না, তাদের কাছ থেকে বালি, পাথর, সিমেন্ট, ইট কিনতে হবে, যারাই বাড়ি করবে তাদেরকে প্রমোটারদের, এই যেখানে যেখানে মানে বেআইনি কাজ হয়েছে, তারা নিজেরা দল পাকিয়ে পুলিশকে একেবারে সাইফার করে দেওয়ার চেষ্টা করেছে, পুলিশকে একেবারে পুলিশ আইনের শাসন এগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলবার, এবং এদের পেছনে পরিষ্কার এই শাসক দলের স্পষ্ট মদত ছিল। একেবারে অমিতাভ দা, একদমই তাই। কিন্তু আজকে আমাদের সময় যেহেতু এই মুহূর্তে একেবারেই শেষ, তাই এখানে এই আলোচনাটা আপাতত শেষ করতে হচ্ছে। অমিতাভ দা ছিলেন আমাদের সঙ্গে, মনিময় নিউজ রুম থেকে ছিল, দুজনকেই আপাতত ধন্যবাদ দিচ্ছি।